সবাইকে স্বাগত জানাচ্ছি বিদেশের গল্পের আজকের পর্বে। আপনারা যেমনটা জানেন যে বিদেশের গল্প এটি শুধুমাত্র একজন প্রবাসীর জীবনের গল্প নয়, এটি সংগ্রামের, স্বপ্নের এবং নতুন করে পথ চলার কাহিনী। বিদেশের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুনবেন বাস্তব জীবনের সাহসী সিদ্ধান্ত, পেশাগত পরিবর্তন, প্রবাসের চ্যালেঞ্জ আর অভিবাসনের ভেতর বাহির, মূলত সবকিছুই প্রবাসীদের মুখ মুখ থেকেই। তো এ পর্বে আমরা শুনবো ডাক্তার সুচিস্মিতা দাসের গল্প। বাংলাদেশের সিলেট থেকে যার যাত্রা শুরু। আম, শহরের প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ, কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। শিখতে, বুঝতে, নতুন কিছু করতে পাড়ি জমান সুইডেনে। ওমিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে তিনি এখন স্টকহোমে পরিবার নিয়ে বসবাস করছেন। কাজ করছেন ইমপ্লান্টিকাতে এভিডেন্স সিনথেসিস ম্যানেজার হিসেবে। সেটা কি? সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন গবেষণায়। এছাড়া তিনি নানা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য সংস্থা ও ব্যবসায়িক অংশীদারদের সাথে নিয়ে ভবিষ্যতের চিকিৎসা নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণের কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যক্ষেত্রে এই টেকনোলজির যে ব্যবহার এবং তার যে ইভালুয়েশন এবং এভিডেন্স বেজ, যে হেলথ ইকোনমিক অ্যানালাইসিস এবং ক্লিনিক্যাল রিসার্চ, সেগুলো নিয়ে মূলত হচ্ছে তার কাজ এবং সেখানে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন। আপনারা যদি আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করবেন, আমাদেরকে ইনবক্স করবেন। তো আমরা সরাসরি গল্পে চলে যাই। সুচি, কেমন আছো? ভালো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো কেমন যাচ্ছে দিন? আজকে তো ছুটির দিন। ছুটির দিন সাধারণত কিভাবে যায়? ছুটির দিনটা আসলে আম, এখন একটু হেক্টিক যাচ্ছে। সামার ভ্যাকেশন সামনে। আমরাও সবাই একটু সুইডেনে সবার বহু প্রতীক্ষিত সামার, যেটা দেখা যায় না। সো ছেলে থাকে বাসায়, ছেলেকে সময় দেয়া, সারা সপ্তাহে রান্না বান্না, এগুলো তো যায়। তারপর হচ্ছে একটু কমিউনিটিতে সবার সাথে দেখা করা। এইভাবেই কেটে যায় ব্যস্ততার মধ্যে দিয়ে। খুব বেশি সময় আসলে উইকেন্ডেও পাওয়া যায় না। আচ্ছা, তুমি অনেকগুলো জিনিস বলছো। তো আমরা যারা বিদেশে থাকি বা বিদেশের গল্প শুনি, অধিকাংশ সময় সামার ভ্যাকেশনটা শুনি। বাংলাদেশে তো সামার ভ্যাকেশনের কনসেপ্টটা আসলে ওরকম করে নাই। একটু যদি বলতে, সামার ভ্যাকেশনটা কেন এত আম, প্রতীক্ষিত এবং কিভাবে তোমরা পালন করো? হ্যাঁ, আসলে সুইডেনে যেভাবে আমরা জানি যে 7 মাস থেকে 8 মাস ঠান্ডাই থাকে। এবং অক্টোবর টিল অলমোস্ট এপ্রিল পর্যন্ত, বা অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যায় রাতটা অনেক লম্বা, দিনটা খুব ছোট। তো সবাই মধ্যে আসলে একটা ডিপ্রেশন, একাকিত্ব কাজ করে, কারণ সব সময় আহ রাতের মধ্যে দিয়ে কাজে যাওয়া, দিনের বেলা দিন দেখা যায় না, সূর্য থাকেই না। হ্যাঁ? বরফ যদি পড়ে দেন ইটস ফাইন, কিছুটা আলো দেখা যায়। তো এর জন্য যখন এপ্রিলের পর থেকে একটু একটু স্প্রিং আসা শুরু হয়, সবাই মনে আসলে খুশি যে এখন সানলাইট দেখা যাচ্ছে। তো মানুষ একটু একটু করে বের হয়, বাইরে যায়, ঘাস কাটে, তারপর আবার নতুন গাছপালা লাগায়। সামারে সবার ইচ্ছা থাকে সানলাইটে, এই 3 মাস আমরা সানলাইটে থাকবো, ডি ভিটামিন নিব, কোনো ডি ভিটামিনের ওষুধ নিতে হবে না। যে এই কারণটাই হচ্ছে এইখানে সামারটা এত বেশি প্রতীক্ষিত এবং এত সবাই এনজয় করতে চায়। আচ্ছা আচ্ছা, তুমি যে বললে যে হচ্ছে রাতটা অনেক দীর্ঘ, ইউজুয়ালি কত সময়ের হয়? 14 ঘন্টা, 15 ঘন্টা? অলমোস্ট, হ্যাঁ। হুম। কারণ আমরা তো স্টকহোমে থাকি, সো আমরা দেখা যায় আমাদের মোটামুটি 8টা, সাড়ে 8টা বা 9টার দিকে সকালে সূর্য ওঠে। বাট এমনও পার্ট আছে সুইডেনের যেখানে তোমার সূর্য ওঠেই না। এবং যদি ওঠে তাহলে 10টা, 11টা, 12টার দিকে উঠে দুপুর 2টার ভিতরে আবার নেমে যাচ্ছে। So তুমি তো ওই আসলে হ্যাঁ, হ্যাঁ, তো ডিপ্রেশন। কাজে যাচ্ছ, ওইখানে তো আর সানলাইট ঠিক আছে ঘরের ভিতরে, তারপরে তুমি আবার বের হচ্ছ তো আবার ডার্ক, যখন কাজে যাচ্ছ তখন ডার্ক। এবং আমরা যারা দেশ থেকে এসেছি, যারা সব সময় একটা সূর্যের সকাল বিকাল সন্ধ্যা দেখে অভ্যস্ত, তাদের আসলে এখানেই আসার পরে বেশ খানিকটা কষ্ট হয়ে যায় অ্যাডজাস্ট করতে। খুবই খুবই স্বাভাবিক। আমি গতকালকে একজনের সাথে কথা বলছিলাম যে সে ওই জিনিসটা বলে যে আমরা যে বাংলাদেশে থাকতে কত মানে সৌভাগ্যবান ইন টার্মস অফ এই যে একদম সিস্টেমেটিক একটা সূর্যের আলো, রাত এরকম করে, যেটা অন্য দেশে গেলে আসলে হয়ে ওঠে না। আরেকটা জিনিস জানতে চাই, যে বললে যে হ্যাঁ, সামারে তো বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ঘুরতেও যাও হয়তো বা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
ঘুরতেও যাও তো, ঘোরার জায়গাগুলো আসলে কেমন যদি একটু বলতে, যেমন সুইডেনে বা স্টকহোমের আশেপাশে কোথায় ঘুরতে যাও, কি ধরনের জায়গা, বন জঙ্গল, নদী, সাগর, মানে আমি একটু জানতে চাই। হ্যাঁ, সুইডেনে বেসিক্যালি তোমার এখনো তোমার তারা নেচার প্রিজার্ভটা খুব খুব সুন্দর করে করা। সো মানুষ এখনো তাদের এভরি স্যাটারডে সানডের অ্যাক্টিভিটিও যদি আমরা বলি, তাহলে তারা বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে ঘুরতে যায়, মাশরুম পিক করতে, স্ট্রবেরি পিক করতে, অথবা শুধু হাইক করতে বা ট্রেইল করতে। আর সামারটাতে বেশিরভাগ দেখা যায়, যদি যদি বৃষ্টি বা ঠান্ডা না থাকে, তাহলে তারা বিচেই কাটায়। সমুদ্র আছে স্টকহোমে অনেকগুলো। স্টকহোম বেসিক্যালি হচ্ছে একটা আইল্যান্ড, তার আশেপাশে আরো ছোট ছোট আইল্যান্ড মিলে হচ্ছে স্টকহোম। তো এটার আশেপাশে অনেক লেক, অনেক সমুদ্র, অনেক ফরেস্ট, নেচার, তোমার পার্ক বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের ফরেস্টের ভিতরেও পার্ক আছে। সো এইগুলোতেই আসলে নেচার ওয়াইজটাতেই বেশি সবাই চেষ্টা করে সামারটাতে ওই এরকম এলাকাতে থাকতে, যেখানে তোমার বা যেতে, যেখানে তুমি নেচারটাকে দেখতে পারবে, এনজয় করতে পারবে, গ্রিল করতে পারবে। আচ্ছা আচ্ছা, গ্রিল করতে পারবে। তো গ্রিলের কথা যখন আসলো, তুমি বললা যে উইকেন্ডে ইউজুয়ালি বিভিন্ন ব্যস্ততা দিয়ে কাটে, যারা পরিবার পরিজন্য থাকে ডেফিনেটলি তুমি কাজও করো, আবার বাচ্চাও সামলাও, আবার রান্নাও করতে হয়। তো রান্না যে করো, এই রান্নায় কি ধরনের আসলে মানে খাবার দাবারগুলোর প্রতিফলন হয়, মানে তুমি ইউজুয়ালি কি রান্না করো, দেশের রান্না করো নাকি জাস্ট মিক্সড? মিক্সড বলবো। যেটা উইক ডেতে বেসিক্যালি দেখা যায় যে আমরা যেটা সহজে হয়, আমি 5টা পর্যন্ত হয়তো কাজ করছি বা এর থেকে বেশি, বা আমি রান্না না করলে আমার হাজবেন্ড রান্না করে নেয়, যে যখন সময় পায়। উম, বেশিরভাগ সময় আমরা ট্রাই করি দেশের আশেপাশে খাওয়া রাখতে, বাট বাট হয় না সব সময়। সো পাস্তা দিয়েও চলে যায়, ছেলে পাস্তা টাস্তা খেতে পছন্দ করে, ভাত পছন্দ করে না। এটাও একটা স্ট্রাগল, বাট আমরা ট্রাই করি যেন দেশের সাথে কানেক্টেড রাখা যায়, দেশের খাওয়া যতটুকু খাওয়ানো যায়, যাতে শিখে বাঙালি মাছ খায়, সেও যেন খেতে পারে। সেটাই আমরা ট্রাই করি আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই খাওয়া দাওয়া নিয়ে একটা আরেকটু জিজ্ঞেস করি যে বাংলাদেশি মানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টস গুলা, ধরো তুমি মাছের কথা বললা, হুম। ডেফিনেটলি একটা মানে সুইডেন যেমনটা তুমি বললে একটা দ্বীপপুঞ্জের মতো, সো বিভিন্ন হ্যাঁ, নদী, হ্যাঁ। সাগর, খাল, বিল আছে। সো মাছ তো পাওয়া যায়, দেশি মাছ কি পাওয়া যায়, শাকসবজির কি অবস্থা, কিভাবে সেগুলোর সংস্থান হয়, বাংলাদেশি দোকান আছে? বাংলাদেশি দোকান স্টকহোমে প্রচুর আছে। আচ্ছা। আম, বাইরের জায়গাগুলোতে হয়তো খুব বেশি অ্যাভেলেবল না, কারণ বাঙালি খুব বেশি নেই। বা থাকলেও যেহেতু তোমার অনেক দূরে দূরে, এর জন্য হয়তো খুব বেশি নেই, বা স্টকহোমে অ্যাভেলেবল বাংলাদেশি দোকান। আম, শাক সবজি বলতে গেলে সুইডেনে খুব বেশি কিছু গ্রো করতে পারে না, যেহেতু তোমার 7 মাসই বরফ থাকে। সো ওইটাও আমরা ডিপেন্ডেন্ট বাইরে থেকে যা যখন আসে। ইটালি আমাদেরকে সামারে অনেক সবজি দেয়, ইদানিং আমরা দেখেছি যে বাংলাদেশি অনেক সবজি ইটালি থেকে আসে। তো আমরা সামারে ওটা পাই। আর বাকিটা পুরোটাই আসলে বাংলাদেশ থেকে যা এক্সপোর্ট হয়ে আসে সেটাই। ফ্রোজেন মাছ, ফ্রোজেন সবজি মাঝে মাঝে ভালো, যদি সবজি শাক সবজি আসে দেশ থেকে, তাহলে সেটা আমরা নেই, আর না হলে সুইডিশ। আচ্ছা। এইটা নিয়ে আরেকটু পেঁচাই আসলে যে হ্যাঁ, হ্যাঁ। সবজির কথা যেটা বললে, কি সবজি পাওয়া যায়, কচুরলতি পাওয়া যায় কিংবা কচু শাক কিংবা ধরো হচ্ছে কচুর মুখী কিংবা কলমি শাক, লাইক মিষ্টি কুমড়ার হ্যাঁ, শাক, হ্যাঁ। মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়া হয় এখানে। যেটা ওই যে আমরা হ্যালোইনের বড় বড় দেখি, অথবা এটার একটা সাবস্টিটিউট এখানে পাওয়া যায়, স্কোয়াশের মতো দেখতে, ছোট বাটারনাট স্কোয়াশ, যেটা খেতে একটু মিষ্টি কুমড়ার মতো। মুখিটা সুইডিশরাও খায়, অ্যান্ড ইটস ভেরি সারপ্রাইজিং, যেটা সুইডিশ দোকানেও পাওয়া যায়। কচুরলতি মাঝে মাঝে আসে, বাট অলওয়েজ ফ্রোজেনটা পাওয়া যায়। না, সো স্পেসিফিক কি কচুরলতি বলতে হবে না, মানে আর কি কি জিনিস না, পাওয়া যায় যেগুলো তোমার তুমি আর জানো? হচ্ছে তোমার সিঙ্গারা, পরোটা, আমরা দেশে যা আছে সব কিছুই পারি, একদম সিপির চিকেন থেকে ধরে সব পাওয়া যায়। আচ্ছা। রাঁধুনির মশলা, প্রাণের চিপস, বম্বের চিপস, সব। বাপরে বাপ। আর হচ্ছে যে মাছ, এগুলা ছোট মাছ কিংবা ইলিশ মাছ, ইলিশ তোমার। মাছটাও ফ্রেশ তো আর আসে না, কখনো বরফ দিয়ে মাঝে মাঝে পাওয়া যায়।
বাট এটা খুব রেয়ার কেস। আর নাইলে সব মাছ আসলে পুরনো, দেখা যাচ্ছে আমরা হয়তো 6 মাস আগের মাছ খাচ্ছি বা 1 বছর খানেক আগের মাছ, ফ্রোজেন মাছের উপরে, বাট সব মাছ পাওয়া যায়। তো তুমি তো দেশে ছিলে, আবার দেশ থেকে পড়াশোনার জন্য চায়নাতে ছিলে, তারপরে আবার হচ্ছে দেশে আসলে কাজ করলে এবং পরে সুইডেনে গেলে। এই যে ট্রানজিশন, তো এই হ্যাঁ, ট্রানজিশনের মধ্যে তোমার তো খাওয়া দাওয়ারও বিভিন্ন ধরনের, বলা যায় যে একটা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বা আন্তর্জাতিকভাবে হয়েছে, তারপরেও দেশি খাবার মানে কি ধরনের খাবার তোমার পছন্দ বা কি খাও ইউজুয়ালি? আমি আসলে ফুডি, সো আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। চাইনিজ খাওয়াতে আমি একসময় অভ্যস্ত হয়ে গেলাম, আমার সিদ্ধ চাইনিজ ভালো লাগতো। রিজিয়ন ওয়াইজ চায়নায় বিভিন্ন খাওয়া ছিল। আম, সুইডিশ খাওয়াটা একটু ব্ল্যান্ড বলতে গেলে, তারা অনেক ডেইরি প্রোডাক্ট ইউজ করে এবং আমাদের মতো মশলা জাতীয় ইউজ করে না। কখনো কখনো ইটস ফাইন, বাট দেন আই ডোন্ট এনজয় দ্যাট। বলতে গেলে এখন যত বয়স হচ্ছে দেশি খাওয়ার প্রতি ভালোবাসা বাড়ছে। আহা, আচ্ছা। আর বিদেশে থাকলে তো একটু হয়, তো কি ধরনের খাবার ইউজুয়ালি? তখন হ্যাঁ, আর এখন এখন হয়তো বয়সের কারণে আর পাওয়া যাচ্ছে না। বাসায় মা বানাতো তখন অনেক বলতাম, ভালো লাগছে না, বাইরে খাবো, বাইরে অন্য কোনো পিৎজা খাবো, পাস্তা খাবো। বাট এখন দেখা যায় যে ওকে, একটু আলু সিদ্ধ, একটু করলা ভাজা, একটু মাছ, এরকম খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। মজার জিনিস, একটা জিনিস সেটা হচ্ছে যে তুমি বলতেছিলা যে মায়ের কথা, খুব স্বাভাবিকভাবেই যেমন ধরো মানে যারা বাইরে যায়, বা এটা তোমার হচ্ছে এক শহর থেকে বাংলাদেশে আরেক শহরেও যখন যায়, তখনও কিন্তু ওই যে মায়ের খাবারের এক ধরনের চাহিদা কিন্তু থাকে এবং তুমি সত্যি। রেপ্লিকেট করার চেষ্টা করো। তো আমি যদি আন্টির কথা জানতে চাই, বা ধরো হচ্ছে আন্টির কোন খাবারটা তোমার মনে হয় যে সব থেকে মিস করো, মনে হয় যে মা যদি এখানে আসতো আমি বলতাম যে মা এটা একটু রান্না করে দাও? আমার মার হাতের সব ধরনের নিরামিষ খাওয়া, হুম। আহ এবং হচ্ছে আরেকটা মাছের আইটেম হচ্ছে আমার মার হাতের ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন। আচ্ছা। সো ওটা আমার খুব ফেভারিট, যেটা আমি পারিও না, মুড়ি ঘন্টও পারি না করতে। তো আমি যখন চাই দেশে চেষ্টা করি ইচ্ছা মতো খেয়ে নিতে, আবার প্যাক করে নিয়ে আসার। তাই তো। তো বাংলাদেশি খাবার ধরো হচ্ছে যেটা হয় যে বাংলাদেশে যেমন ধরো হচ্ছে বিভিন্ন দেশের রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, তোমরা হ্যাঁ। বাংলাদেশি রেস্টুরেন্ট কি ওরকম স্পেসিফিক্যালি আছে যে বাংলা খাবার পাওয়া যায়, নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলাতেই? দেখো, স্টকহোমে অনেক রেস্টুরেন্ট আছে। বাংলাদেশি একটা মনে হয় খুলেছিল, খুলে বন্ধ হয়ে গেছে, আই এম নট শিওর। বাট সব রেস্টুরেন্টের মালিক কিন্তু বাংলাদেশি, চালাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো ওইভাবে বাংলাদেশি বলতে কিছু নেই। বাট হ্যাঁ, এখন অনেক মানুষ আছে যারা হাউস কেটারিং করে, তো তারা মাঝে মাঝে দিয়ে যায়। তাদের কাছ থেকে অর্ডার করলে অনেক রেয়ার আইটেমস যেগুলো হয়তো আমি রান্না করতে পারি না, তখন তাদের কাছ থেকে কি নিয়ে আছে? এসে। কি ধরনের কি? হাউস হয়, মানে কি ধরনের হাউস ক্যাটারিং, মানে পদগুলা কি হয়, ও, মেনু? যেমন আমাদের স্পেশাল চিকেন রোস্ট, আমাদের বিয়ে বাড়ির চিকেন রোস্ট, আচ্ছা যেটা আচ্ছা। হুইচ আমরা ফুড এখানে গুলা মূলত? পাই না। হ্যাঁ, যে বাংলাদেশি টিপিক্যাল যেমন খাওয়া, শুটকি, তারপর আম, বিয়ে বাড়ির কাবাব টাবাব, এগুলা এগুলা হয়তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেভাবে আমরা দেখি না। বাটার চিকেন এন্ড কারির আন্ডারে হারিয়ে যায়। তো আমাদের যেগুলো আমরা বিয়ে বাড়িতে খাইটাই, ওইগুলা আমরা প্রায় অর্ডার করে এনে ট্রাই করে দেখি যে কেমন, এক এক নতুন নতুন খুলে নতুন নতুন বাসায় এনে ট্রাই করি। আচ্ছা। তো তোমার এই যে বলতেছিলা যে তুমি ছুটির দিনে বা গ্রীষ্মের সময়ও, সামার ভ্যাকেশন যেটা হয়, বাঙালি কমিউনিটিদের সাথে বা কমিউনিটিদের সাথে মেশো, বাঙালি কমিউনিটি এখানে কেমন, হ্যাঁ, কত ভাইব্রেন্ট, বা তারা কি ধরনের কাজ করে? হ্যালো? বুঝতে পারছো? এখন হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সরি, আমার মনে হয় ওয়াইফাইটা চলে গিয়েছিল। কোনো সমস্যা নেই আহ, তারপর। বাংলাদেশি আসলে এখানে প্রচুর আছে, স্টকহোমে। এবং সব ধরনের উৎসব আসলে পালন হয়। যেরকম ঈদ হয়, সেরকম ঈদের পুনর্মিলনী, বৈশাখী, তারপর পিঠা উৎসব, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা,
এরকম কোনো পূজা বাদ নেই বা কোনো প্রোগ্রাম বাদ নেই যা এখানে হয় না, এবং ঘুরে ঘুরে অনেকের ছোট ছোট কমিউনিটি আছে, ছোট ছোট আম, কি বলে এগুলো, কালচারাল সংগঠন আছে যারা বিভিন্ন প্রোগ্রাম করে, তখন আমরা যাই, দেখি, অথবা আমার ছেলেকে দেখানোর চেষ্টা করি কি হয়, কিভাবে কি হয়। সো ওইভাবে অ্যাকচুয়ালি আমরা আম, সব প্রোগ্রামই অ্যাটেন্ড করি দেখা যায় দেশের। ও তাইলে ভালো, মানে বিদেশে বসে আসলে দেশের ছোট্ট ক্ষুদ্র একটা স্বাদ পাওয়া যায়। তো তুমি ওই যে হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে বলতেছিলা যে হচ্ছে নিয়ে যাও, এর মানে হচ্ছে তুমি বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি খাবার এগুলোর একটা কানেক্ট করতে চাও। তো মানে বাচ্চা হ্যাঁ, কেমন ভাবে হ্যাঁ। রেসপন্ড করে, বা তোমাদের আর কি কি উদ্যোগ থাকে ওকে কানেক্ট করার জন্য? আমরা কিন্তু ওকে আহ, প্রথম থেকে যেটা আমরা চেষ্টা করেছি যে বাসায় বাচ্চাদের একটা কষ্ট হয়, মাল্টি ল্যাঙ্গুয়েজের ভিড়ে তাদের বাংলাটা হারিয়ে যায়। তো আমরা চেষ্টা করি বাসায় তার সাথে শুধু বাংলায় বলতে, সে স্কুলে সুইডিশ বলে, এবং আজকালকার যা হয় বাচ্চারা টিভিতে ইউটিউবে ইংলিশ দেখছে। সো তাকে আমরা চেষ্টা করি ইউটিউবেও দেখাতে দেশে কিভাবে প্রোগ্রাম হয়, দেশে কি হয়, বা বা বাবা মার সাথে রেগুলার কথা বলানো, তার আমার পার্টনারের ফ্যামিলি বা আমার ফ্যামিলি সবার সাথে কথা বলা, এবং সব প্রোগ্রামে নিয়ে যাওয়া। এবং আমি নোটিস করেছি যে কয়েক মাস যদি কোনো প্রোগ্রাম না থাকে, আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যে এখন কি কোনো প্রোগ্রাম নেই, আমরা কি কোনো পূজায় যাব না। সো আই ফিল লাইক হ্যাঁ, সেও এখন এই জিনিসটা এনজয় করে, এবং তার সমান আরো বাচ্চা, বাঙালি বাচ্চা থাকে, বাংলাটা বুঝে, বাংলা বলতে পারে। সো হ্যাঁ, আমি জানি না কত বছর করবে, টিনেজ পর্যন্ত নিয়ে যাওয়াটা টাফ, বাট চেষ্টা। না অবশ্যই, এই চেষ্টাটাই তো অনেক বেশি। দিন শেষে তো ও হচ্ছে যে ওর ডিসিশনই নিবে, বাট তোমাদের এই যে ঐকান্তিক চেষ্টা এবং দেশের সাথে সংযোগ রাখার চেষ্টা, এটা আসলে কমেন্ডেবল। আচ্ছা, আমরা একটু এখন অন্যদিকে যাই যে আম, তুমি তো পেশায় একজন বলা হ্যাঁ, যায় যে ডাক্তার, ডেফিনেটলি ডাক্তার, বা ডাক্তার শেষে এখন হয়তো বা তুমি অনেক বেশি গবেষণায় গেছো। হ্যাঁ, তো তোমরা এই যে কাজের প্যাটার্ন চেঞ্জ হওয়া, দেশ থেকে দেশের বাইরে যাওয়া, এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতে যে কি করো, কি ধরনের কাজ। আমি যদি একটু বলেছি, বাট অনেক খটোমটো টাইপের ইংরেজি দিয়ে আসলে হয়তো পুরোটুকু বলতে পারিনি বা বোঝাইতে পারিনি সবাইকে। হ্যাঁ, তো যেটা আমি আবার একটু জিজ্ঞেস করি, যেটা বলতেছিলাম যে এই যে হ্যাঁ, আম, মানে তুমি তো পেশায় ডাক্তার, তারপরে বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করেছো, তারপরে সুইডেনে গেলা, যাওয়ার পরে এখন তোমার কাজের প্যাটার্নটা মূলত যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে গবেষণামূলক বা নীতি নির্ধারণী পর্যায়ের কাজগুলা করো। তো এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা যদিও আমাদেরকে একটু বলতে, আমি যদিও অনেক খটোমটো বাংলাতে মিশিয়ে বলেছি, বাট তোমার কাছ থেকে একটু শুনি তোমার কাজের প্যাটার্নটা। হ্যাঁ। আমি আসলে সুইডেনে এসে আমার আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম, আর্লিং পার্সন স্কলারশিপ, যেটা দিয়ে আমি আমার মাস্টার্স করেছি। ইয়া, হ্যাঁ। তো আমি বলছিলাম যে আমি একটা স্কলারশিপ নিয়ে তোমার পাবলিক হেলথের, আমি উমিয়াতে আর্লিং পার্সন স্কলারশিপ নিয়ে পাবলিক হেলথে কোর্স করতে এসেছিলাম। পড়াশোনার ধরন থেকে যদি বলি, তো তাদের পড়াশোনার ধরনটাও হচ্ছে তোমার পুঁথিগত বিদ্যা, যেটা আমরা পেয়ে এসেছি বা পড়ে এসেছি সেরকম না। ওইখান থেকেই আমরা বুঝতে, মানে আমি অ্যাটলিস্ট রিয়েলাইজ করেছি যে ইটস মোর লাইক তুমি রিসার্চ করে নিজে পড়ে যতটুকু বুঝতে পারো, এবং মুখস্থ নেই, কোয়েশ্চেন পেপার নেই, পাস্ট কোয়েশ্চেন্স নেই। ইটস মোর লাইক হ্যান্ডস অন রিসার্চ। তুমি পড়ো, পড়ে শিখো, টিপিক্যাল কোনো বই নেই। তোমার যদি মনে হয় হ্যাঁ তোমার আরো বই দরকার, লাইব্রেরি ইজ দেয়ার। অ্যান্ড এক্সাম অলসো ইজ লাইক তুমি থিসিস প্যাটার্নের এক্সাম গুলো হয়। তো এর জন্য আমি আমার ইন্টারেস্টটাও আসলে ওখানেই পেয়েছি, কাজের ইন্টারেস্টটা পড়ার জায়গা থেকেই, গবেষণার ব্যাপারটা। তো তারপরে চাকরিতে ঢোকাটাও একটা স্ট্রাগল, এখানে মার্কেটটা খুব ছোট, এবং আমি পিএইচডি চাইনি, আমি ডিরেক্ট চেয়েছি আমি মেডটেকে ঢুকবো, বা মেডটেক ইন্ডাস্ট্রিতে ঢুকবো। সো পিছনে অনেক রিজেকশন, এভরিডে রিজেকশনের কাহিনী আছে।
piles of rejection for a long time. And then এটাতে যখন ঢুকেছি, এটা বেসিক্যালি একটা ডিভাইস, আমি একটা মেডটেক ডিভাইস কোম্পানিতে জব করছি, যেটা সুইজারল্যান্ডে বেসড। তাদের পুরো রিসার্চ বেস কাজটা হয় স্টকহোম থেকে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে তোমার এই প্রোডাক্টটা, আমাদের দেশে যেমন আমরা আউট অফ পকেট খরচ করে চিকিৎসা নেই, এই দেশগুলোতে তো এরকম না। এটা গভর্নমেন্ট, সোশ্যালিস্ট কান্ট্রি, সো গভর্নমেন্ট অনেকটা তোমাকে সাপোর্ট দেয়। তো দেখা যায় যে এইখানে কোনো কিছু রিলিজ করতে গেলে তোমার প্রি মার্কেট ইভ্যালুয়েশন অনেক বড় হয়। কেন তুমি এই মার্কেটে ঢুকতে পারবে, ওয়াই ওয়াই আদার্স এখানে নট অ্যালাউড, মানে আদার্স যে কোম্পানিগুলো আছে তাদের থেকে তুমি কেন বেটার। এবং সেই কোম্পানিকে আবার এটা যদি মার্কেটে অ্যাপ্রুভ হয়, সেই তাকে আবার এই কোম্পানিকে তখন গভর্নমেন্ট সাবসিডি দেয় বা টাকা ফেরত দেয়। তো সেই কাজটা আমরা করি, যে এটা রিসার্চ করে দেখাতে হয় যে হ্যাঁ আমার প্রোডাক্টটা ভালো এবং আমার প্রোডাক্টের ইউজটা আসলে দরকার। এই ক্লিনিক্যাল সাইডটাতে আমি সাপোর্ট দেই, যে হ্যাঁ ক্লিনিক্যালি দেখা যাচ্ছে যে পেশেন্টের এখন যেটা কারেন্ট মার্কেটে আছে, ইটস নট গুড অর ইটস নট হেল্পিং দেম। দ্য প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ, এটা হয়তো হেল্প করবে, এবং ফার্দার তুমি দিলে তারপরে আমাদের যা যা প্রি মার্কেট ইভ্যালুয়েশনে যা যা রেজাল্ট আছে এগুলো সব আমরা কম্পাইল করি, বিভিন্ন স্টাডি করি, এবং বিভিন্ন অথরিটি যারা হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট বা যারা এই অ্যাসেসমেন্ট গুলা করে তাদের কাছে কিছু স্পেসিফিক, যেমন এফডিএ আমেরিকান, তো তাদের আসলে পাইলস অফ রিসার্চ কাগজ লাগে, সেটা আমরা সাপোর্ট দিই সেই জায়গা থেকে। এই কাজটা আমার, যে রিসার্চ করে আমার অ্যানালাইসিসটা দেওয়া। ও দুর্দান্ত, আমার মনে হয় দুর্দান্ত কাজ। ও আমি এত কিছু বুঝতাম না, বাট জানতাম না। বাট যেটা তুমি বললে যে কাজ পাওয়ার ক্ষেত্রে অন্তত হচ্ছে যারা ইমিগ্রান্ট হয়ে আসে পাইল অফ রিজেকশন হয়, তার তো অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় ভাষা একটা বড় কারণ। হ্যাঁ। ট্রান্সফারেবল স্কিল অনেকগুলো আছে যেগুলো আমরা হয়তো ব্যাকওয়ার্ড করতে পারি, ভাষাও ডেফিনেটলি ওরকম একটা স্কিল হুম। সেট। কি ধরনের চ্যালেঞ্জগুলো সাধারণত বাংলাদেশিরা যে প্রথমে মোকাবেলা করে? আহ বাংলাদেশিদের এই মুহূর্তে, ওয়ার্ল্ড ওয়াইড ইমিগ্রেশন ইজ আ বিগ প্রবলেম এখন তাদের কাছে। তারা চায় না মানুষ আসুক, তারা চায় এখন, মানে ইটস আ ভেরি ক্লোজড সোসাইটি রাইট নাও। হুম। জবের ক্ষেত্রেও যেটা হয়, মাঝে মাঝে চেহারা দেখার আগে নাম নাম দেখেও রিজেক্ট হয়ে যায়, আচ্ছা। বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কালার, ইউ ডোন্ট হ্যাভ, ইটস আ সাইলেন্ট। এবং এটা শুধু সুইডেন না, আমি বলছি যে ইন্টারন্যাশনালি। সো সো সেটা একটা আছে। তার উপরে হচ্ছে সুইডেন আরো ছোট হুম। এই ফিল্ডটাতে, জার্মানি বা ডেনমার্কের মতো এত বড় না মেডটেক পার্টটা। হ্যাঁ, সো অনেক ধরনের স্কিল সেট যেটা আমরা হয়তো দেশে অ্যাকোয়ার করি না, যেটা আমি তোমাকে বলছিলাম যে রিসার্চ, যেটার সাথে আমাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি গুলায় অতটা আমরা ইউজ টু না। মেডিকেল ক্লাসে আমরা হয়তো কোনো থিসিস পেপার পড়িনি বা আমাদের থিসিসের দরকার পড়েনি, বাট এখানে ইটস আ থিং, যারা পড়ে বের হচ্ছে তাদের ওই ওই সেটটা তাদের দরকার পড়ছে, তারা করে বের হচ্ছে। তো আমাদের ওরকম একটা গ্যাপ থাকে। আমি, আমার সাথে পড়েছে বা পরে এসেছে, এসে সেই পড়াশোনার সাথে আসলে খাপ খাওয়াতে পারেনি বলে অনেকে দেশে চলে গেছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে ডিসকাশন করে, আমি ডিসকাশন কেন করব, ডিসকাশন জিনিসটা কি এবং এটার মাহাত্ম্যটা কি, আসলে এটা অনেক অনেক ফাইট, এবং অনেকে তাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোনো কাজে দিচ্ছে না, নট ভ্যালু ফর মানি। আচ্ছা। তো এরকমও কিছু প্রবলেম আছে, আর কিছু প্রবলেম হচ্ছে তোমার ওই কালার ব্যারিয়ার, নাম ব্যারিয়ার স্কিপ করে তোমার ঢোকাটা মার্কেটে, এটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা। আচ্ছা। তা আর ভাষা নিয়ে কি কোনো ধরনের জটিলতা তৈরি হয়? হ্যাঁ, আমরা বাইলিঙ্গুয়াল, বাট স্টিল সুইডিশ ভাষা তো জানতেই হয়। হ্যাঁ, তাদের এখন আম, আমরা যখন এসেছিলাম তখন এতটা স্ট্রং ছিল না, বা দেন তোমার যদি টেকনিক্যাল ফিল্ড হয়, অ্যাজ ইন আমাকে যদি মেডিকেল প্রফেশনালে ফেরত যেতে হয়, দেন আমাকে পুরোপুরি সুইডিশটা জানতে হবে। আমি যে কাজটা করছি এটা যেহেতু আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি, সো আমার ইংলিশের দরকার পড়ছে না, বাট এভরিডে লাইফ
এবং সবকিছুর জন্য আসলে তাদের এখনকার জব রিকোয়ারমেন্টে লিখাই থাকে যে ইউ নিড সুইডিশ, আচ্ছা, প্রফেশনাল সুইডিশ। গ্রেট, গ্রেট। আচ্ছা, আরেকটা জিনিস এই সাথে কোশ্চেন করা যেতে পারে, তোমার হয়তো বা এক ধরনের আইডিয়া আছে যে যারা ইমিগ্রান্ট হয়, আমি পার্টিকুলারলি বাংলাদেশ বলি, সাউথ এশিয়ার অন্য হুম হুম কান্ট্রিগুলো হুম। যারা যায় তারা আসলে, বা বাংলাদেশ কমিউনিটির মধ্যে কোন ধরনের কাজের প্রবণতা বেশি, বা কোন ধরনের কাজ তারা করে সুইডেনে যেয়ে? ওয়ার্ড জব একটা থাকে আমি জানি, বাট স্কিল জব ও ওয়ার্ড জব মিলায় আসলে কি ধরনের কাজ করে তারা, যদি এক দুই? রেস্টুরেন্ট জবটা সবচেয়ে বেশি, ওকে। রেস্টুরেন্ট জব, যেটা সুইডিশ গভর্নমেন্টও বুঝে গেছে যে আম, যে হাই স্কিল্ড মানুষদের তারা চায় তাদের যে স্কিল গ্যাপ আছে সেগুলাতে রিকোয়ার করতে, বাট আমরা একটু পাই একটু ইজি গোয়িং জবগুলাতে আমাদের হয়তো ভালো লাগে বা আমরা খুঁজি বেশি। আম নট শিওর ইন দ্যাট পার্ট, বাট দেন রেস্টুরেন্টে প্রচুর ইমিগ্রেন্টস কাজ করে। অ্যান্ড দেন ওয়ার্ডেও একটা আছে, ওয়ার্ড মানে হচ্ছে সরি হেলথ কেয়ার, সামটাইমস আমি ওয়ার্ড ইংলিশও ভুলে যাই, সুইডিশ চলে আসে। হেলথ কেয়ারে আছে, হেলথ কেয়ার অ্যাজ ইন হেলথ কেয়ারে এখানে অনেকগুলো স্টেপ আছে, নার্স, ডাক্তার, নার্স অ্যান্ড দেন আন্ডার নার্স। আচ্ছা। তো আন্ডার নার্সেও প্রচুর বাংলাদেশিরা কাজ করে, যেহেতু সুইডেনে তোমার ওল্ড পপুলেশন ইজ কোয়াইট আ বিগ নাম্বার। সো তোমার ওল্ড এজ হোমের তাদের টেক কেয়ারের জন্য যে কাজটা হয় সেটাতেও প্রচুর ইমিগ্রেন্টস আছে। ওখানে সাদা কম, মানে সুইডিশ কম বলা যায়, এই ইমিগ্রেন্টসই বেশি। এবং এখন যেহেতু রেস্টুরেন্টস বাড়ছে, ফুড ডেলিভারি ইজ আ বিগ থিং, সেখানেও দেখা যায় অ্যাকচুয়ালি আমি প্রায় দেখি আমার বাসায় আসে বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান, ইন্ডিয়ান কম, বাট দেন ইমিগ্রেন্টসই বেশি আই উড সে। তো জানতে চাচ্ছিলাম যে তোমার মতো এই যে স্কিল কাজ, আম, এরকম প্রফেশনে বা হোয়াইট কলার জবে লোকজন বা আমাদের দেশি লোকজনের অবস্থা কেমন, বা তারা কতটুকু উন্নতি করছে? অনেক ভালো, অনেক ভালো আছে। যেমন তোমার যদি পুরো সাউথ ইস্ট এশিয়া নিয়ে কথা বলি, হুম। আম, ইন্ডিয়া কিন্তু একটা মেজর চাঙ্ক নিয়ে আছে তোমার আইটিতে, Of course. ইঞ্জিনিয়ারিং। এবং এটা দেখা যায় যে টিপিক্যালি তারা ইঞ্জিনিয়ারদেরকে ইন্ডিয়া থেকে তোমার হায়ার করে ডিরেক্ট নিয়ে আসছে অথবা কনসালটেন্ট হিসাবে নিয়ে আসছে। সো দে হ্যাভ দ্য চাঙ্ক ইঞ্জিনিয়ারিং এ। বাট আমার জানা মতে অনেক ডাক্তার আছে যারা তোমার প্রফেসর লেভেলে চলে গেছে, হায়ার লেভেলে আছে, এবং অনেক বাংলাদেশি আছে এখানে হুম। যারা এই প্রফেশনে। বা দেন এছাড়া ইঞ্জিনিয়ারিং সাইডে আসলে কয়জন বাংলাদেশি, আমার আমার এই সেক্টরতে, আমি আর আমার হাজবেন্ড দুইজনই যেহেতু মেডিকেল সাইডে, সো এই এটাতে আমার খুব একটা আইডিয়া নেই, বাট আমি জানি যে অনেক ডাক্তার বাংলাদেশি অলরেডি এখানে অ্যাজ ডক্টর কাজ করছে। সো তার মানে দ্যাটস অলসো skill আ গুড অর্জন আছে নাম্বার। আর কি। হুম। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে বাংলাদেশে অনেক এন্টারপ্রেনার বা বিজনেস পার্সন আছে, হ্যাঁ, তারা হয়তো বা তোমার রেস্টুরেন্ট বিজনেস আছে, বা রেস্টুরেন্ট বিজনেসের বাইরেও তো অনেক ধরনের বিজনেস করে, আমি একজন দুজনকে হ্যাঁ দেখি। হ্যাঁ। কেমন ধরনের বিজনেস করে বা করতে চায় বা হয়? আম, স্কুলে থাকবে, আমরা একটু পরে কথা বলি। আমি স্কুল, ওকে আমি স্কুলে দিয়ে আসবো। সরি। হি ক্যান টক, হি ক্যান টক, কথা বলতে আমরা পারেন। আমরা স্কুলে, স্কুল তো এখন বন্ধ, আমরা স্কুল যখন আবার খুলবে তখন আবার দিয়ে আসবো। ওকে। কিন্তু স্কুল সারাদিন বন্ধ, না সারাদিন বন্ধ থাকবে না, খুলে যাবে, খুলে যাবে, তুমি যাও। না, বন্ধ হবে না, বন্ধ হবে না, স্কুল খুলে যাবে, আর বেশি দিন নাই। তুমি বাবাকে গিয়ে দেখাই তো, এটা ধুয়ে দিতে হবে, ধুয়ে দিতে হবে, তুমি যাও। হ্যাঁ, তুমি একটু দরজাটা লাগিয়ে দাও প্লিজ। এই নিত্যদিনের জিনিসপত্র এগুলা ভালো, সে সেই স্কুল খোলা থাকলে তার ভালো লাগে। হ্যাঁ, স্কুল আহারে। খোলা ভালো, স্কুল বন্ধ ভালো না। আসলে হয় কি, আমি যেটা বুঝি যে বিদেশে থাকলে যেটা হয়, অনেক আইসোলেটেড বা নিউক্লিয়ার হয়ে থাকি, তো আমরা তো পরিবার পরিজন বন্ধু বান্ধব দেখি না, স্কুল মানেই তো মানুষের সাথে মেশা। অনেক ছুটি, অনেক বন্ধু, অনেক খেলাধুলা, কেউ কিছু কিন্তু বলে এখন না। আমাদের দেশে কি পার্সপেক্টিভ, একদম উল্টা, আমরা স্কুলে যেতে চাই বেশি। হ্যাঁ, আমাদের এখানে তো আসলে আমার ছেলে তো প্রি স্কুলে, সো হ্যাঁ। তাদের খেলাই তাদের মেইন কাজ। তো হুম। তারা সারা দিন, সকাল
7:30 থেকে 5টা পর্যন্ত সে থাকে। তো ওইটাই তার একটা ফ্যামিলি। তো সে ওখানেই খায়, ব্রেকফাস্ট টু অলমোস্ট ডিনার টাইম পর্যন্ত সে ওখানে, শুধু বাসায় এসে আমাদের সাথে ডিনার করে। আর আচ্ছা। স্যাটারডে সানডে থাকে, তো তার ওই ফ্যামিলিকে সে দেখা যায় যে উইকেন্ডেও মাঝে মাঝে মিস করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে দ্যাটস হাউ আসলে হয় কি যে তোমার একটা ইনস্টিটিউশন বা কোনো একটা কাজের প্রতি কিন্তু ইন্টারেস্ট গ্রো করে। ও কিন্তু আমার মনে হয় না ইভেনচুয়ালি স্কুলকে ভয় পাবে, কারণ স্কুলকে না, সে পার্সপেক্টিভে নিয়েছে এরকম করে যে স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে সবার সাথে মিশবে, জানবে, মিশবে। ফান করবে। এবং ওদের পড়াশোনার সেক্টরটাও বা ওয়েটাও মনে হয় ওইরকম যে একটা এক্স্যাক্টলি, হুম, কোলাবোরেটিভ ফান। তাদের, হ্যাঁ, তাদের অনেকটাই এরকম আসলে। তোমার 3-4 পর্যন্ত আমার ছেলে অনেক কিছু করে বা বলে, যেটা আমি জিজ্ঞেস করি এটা কি তুমি শিখেছো, কিভাবে শিখেছো, কিভাবে শিখেছো সে জানে না। ও খেলতে খেলতে তাদেরকে, আই থিঙ্ক 3-4 পর্যন্ত শুধু খেলার মাধ্যমেই, সেই ম্যাথস হোক আর ইংলিশ হোক বা যেটাই হোক, খেলার ইয়েতেই। শীত গ্রীষ্ম বর্ষা, বরফ পড়ুক আর বৃষ্টি পড়ুক, তারা কিন্তু কন্টিনিউয়াস বাইরে থাকে। আচ্ছা। তো বাইরে থাকা, জঙ্গলে নিয়ে যাওয়া টিচারদের সাথে, একজনের পেছনে আরেকজনের দড়ি বেঁধে বেঁধে আই নো, হ্যাঁ, ওই ইন্টারেস্টিং। জিনিসগুলা। তো যেটা জিজ্ঞেস করতেছিলাম যে বাংলাদেশি এন্টারপ্রেনার বা বিজনেস পার্সনরা রেস্টুরেন্টের বাদে আর কি ধরনের তোমার নলেজে আছে যদি একটু বলতে। আম, আ, ওই যে বললাম গ্রসারি শপিং, যেটা আচ্ছা। বাংলাদেশ থেকে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসা, সেটাতেও আমি দেখেছি। আম, মানে ডিপার্টমেন্টাল এছাড়া স্টোর আসলে টাইপের। ডিপার্টমেন্টাল স্টোর, দেশি স্টোর যেটা বলো আর কি, তো ওরকম অনেকগুলোই আছে তাদের আন্ডারে। আচ্ছা। এর এবারে এর বাইরে আমার আসলে জানা নেই হবে না, খুব কোনো বেশি। সমস্যা নেই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আর একটা যেটা জানতে চাই যে তুমি যেহেতু ধরো পড়াশোনা করছো এখানে, যে তারপরে চাকরি করতেছো, সো বাংলাদেশ থেকে ধরো যারা দুইটা ক্যাটাগরিতে স্টুডেন্ট হিসেবে যেতে চায় তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? আর স্টুডেন্ট পার করার পরে যদি পড়াশোনা করতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে? মানে কি ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আসলে ভালো হয়, প্রিপারেশনটা কেমন? আর কি ধরনের ওই পড়াশোনা করলে কি ধরনের কাজ পেতে সুবিধা হবে আলটিমেটলি, ভালো আই কাজ? গেস এখন ডেটা ইজ আ বিগ থিং, হুম। সো এনিথিং রিলেটেড টু ডেটা ইজ গুড। তোমার ট্রেডিশনাল পড়াশোনার পিছনে তোমার যদি সুইডিশ শেখার মেন্টালিটি থাকে, দেন ইটস গুড। যেহেতু আমি শেষ করে আমি সুইডিশ শিখবো, তারপরে আমি সুইডিশ সিস্টেমের ভিতরে যাব, দেন ইটস ওয়েল অ্যাকসেপ্টেড, ইটস গুড, তুমি যে কোনো জবেই যেতে পারবে। বাট দেন আমি যদি বলি আমি ল্যাঙ্গুয়েজ শিখবো না, বাট দেন আমি একটা টেকনিক্যাল কাজ করতে পারি, ডেটা হ্যাজ নো সুইডিশ ইংলিশ, সো ডেটা ইজ গুড। ডেটা অ্যানালিটিক্স, বায়োমেডিক্যাল সাবজেক্টস আর রিয়েলি গুড, অ্যান্ড এগুলো একটা বুমিং সাবজেক্ট যেটা তারা চায়। এবং ক্লিনিক্যাল রিসার্চের ব্যাপারে যদি বলো, দেন আমি বলবো অনগোয়িং ক্লিনিক্যাল ট্রায়ালস আর অলওয়েজ হ্যাপনিং। সো ইফ ইউ আর ট্রায়াল পার্সন, বা কারো যদি ইচ্ছা থাকে যে রেগুলেটরি সাইডে যাওয়ার, দেন দের ইজ অপরচুনিটি। আদারওয়াইজ যদি তোমাকে সে তোমার টেকনিক্যাল সাবজেক্ট মনে করো, যেটা আমি দেশে পড়ে এসেছি সেটাই আমি এখানে কন্টিনিউ করতে চাই, দেন দ্য মেন্টালিটি উড বি learning Swedish, integrating with the Swedish society, and then doing the job. আচ্ছা, তার মানে বলা যায় যে ডাটা, আইটি, এবং যদি কেউ গবেষণামূলক কাজ করতে চায় এবং সেগুলো নিয়ে পড়াশোনা করতে চায়, সুইডেন ইউনিভার্সিটিগুলোতে ডেফিনেটলি সেটা করতে পারে এবং হ্যাঁ, হ্যাঁ, একটা ওরকম টানেল বা একটা ওয়ে আউট বের হয়ে যাবে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, গ্রেট। তাহলে তো খুব ভালো হলো, বাট একটা জিনিস ইদানিং যেটা শুনি যে এটা হয়তো বা সমস্ত পৃথিবীর একটা ইস্যু, যে ইকোনমিক কন্ডিশন সব জায়গায় একটু Yes, সব জায়গায় যাচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছে। ঝামেলা হচ্ছে এবং একটা ক্যাওটিক পৃথিবী তৈরি হচ্ছে। তো ইউরোপের অন্যান্য দেশ থেকে তোমার সুইডেনের অবস্থাটা এখন কেমন, তোমার পার্সপেক্টিভটা কি? করোনার পর থেকে আমরা একটা ট্রানজিশন ভিতরেই যাচ্ছে আসলে। করোনার পরেও এরকম তোমার জবের মার্কেটে বেশ বড় একটা ধাক্কা ছিল, তোমার ইকোনমিক ক্রাইসিস, এন্ড দেন যে ইউক্রেন অ্যান্ড রাশিয়া ওয়াজ আ বিগ ফ্যাক্টর। তো এখানে তোমার লিভিং কস্ট হাই হয়ে গেল, বিভিন্ন মানুষের জব চলে গেল, বা ইন্টারেস্ট রেট বেড়ে গেল, সো এভরিথিং
is slowly changing, I would say. But it's not at its best. হুম। But সুইডেনের অবস্থা খুব খারাপ না, it's slowly going to its original pace. তাহলে তো খুবই ভালো। এটা হ্যাঁ, মানে শান্তির কথা যে এইদিকে যাচ্ছে, কারণ অনেকগুলো দেশের কথা আমি শুনলাম যে তারা হ্যাঁ, আসলে খারাপের দিকে যাচ্ছে। তো সত্যি। হ্যাঁ, তো তোমাকে যদি ধরো আমি বলি যে ইউরোপে যদি কেউ আসতে চায়, কোন হ্যাঁ। দেশগুলোকে তুমি নাম্বারিং করবা, 1 2 3 4 5 করে, যদি একটু আমাকে হেল্প করতে, যে কোন দেশগুলোকে তুমি প্রথমে হুম। আগে রাখবা, 1 2 3 4 5 করে যদি একটু লিস্ট করে দাও। আমাকে যদি জিজ্ঞেস করো, স্ক্যান্ডিনেভিয়া ইজ অলওয়েজ গুড ফর ইটস কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা। বিকজ তাদের খুব সুন্দর একটা থিওরি হচ্ছে তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হ্যাঁ। এবং এটাতে তারা প্রচন্ডভাবে বিশ্বাস করে। হুম। এখানে কেউ তোমাকে, ইউ ওয়ার্ক ফ্রম 8 to 5, 5-এর পরে তোমাকে কেউ এক্সপেক্ট করবে না যে তুমি ল্যাপটপ খুলে ঘরে বসে কাজ করছো, তুমি তোমার বাচ্চাকে সময় দিচ্ছ না। বিকজ হুম। আমরা যখন মানডে মিটিংস করি, দেন আমরা কিন্তু শুরু করি এভাবে না যে আমি কি কাজ করেছি, আমি শুরু করি যে আমি উইকেন্ডে কি করেছি, আমি কোথায় গিয়েছি, আমার বাচ্চার সাথে কিভাবে টাইম স্পেন্ড করেছি। প্যারেন্টাল লিভ ইজ আ বিগ থিং। এখানে আচ্ছা। আমরা প্রায় 240 days পাই, বোথ প্যারেন্টস, হুম। ইনক্লুডিং বোথ প্যারেন্টস, যারা বাচ্চাদের জন্য একটা চাঙ্ক তুমি রাখতে পারো টেক কেয়ারের জন্য। বাচ্চা অসুস্থ, দে ইজ নো ওয়ান টু আস্ক যে আজকে তুমি কেন অফিসে আসবে না, আমাকে জাস্ট বলতে হবে আমার বাচ্চা অসুস্থ, দ্যাটস ইট। নো, নাথিং রিকোয়ার্ড। 7 দিন পর্যন্ত তোমার কোনো ডক্টরের পেপার লাগছে না, ইউ জাস্ট টেক কেয়ার। এবং এটাতে তোমাকে কেউ কখনো কোয়েশ্চেন করবে না, তুমি নিজে অসুস্থ। আমি বাংলাদেশে কাজ করেছি, এবং আমি অসুস্থ হলেও আমাকে 4বার উত্তর দিতে হয়েছে আমি কেন অসুস্থ, কবে ফেরত আসবো। এখানে কিন্তু এটা নেই। পিকুলিয়ার কোশ্চেন, কেন অসুস্থ? কেন অসুস্থ, এখন তো আমাদের অনেক দরকার, এভরিথিং নাথিং। সো এখানে কিন্তু আমি সিক, দ্যাটস ইট, দ্যাট মেইল ইজ ইনাফ। যে আমাকে কেউ, আমি না জয়েন করা পর্যন্ত, বা আমাকে সব কলিগস, ইভেন সব তোমার ম্যানেজার যে থাকবে বা তোমার সিইও যে থাকবে, সবাই মেসেজ দিয়ে জিজ্ঞেস করবে যে ইজ এভরিথিং অল রাইট, ইউ নিড মোর টাইম অর। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বাচ্চা বড় করা, বাচ্চাদের জন্য I would say it's the best place, Scandinavia. বাকি ইউরোপিয়ান কান্ট্রিজ, আমি তাদের ইন্টিগ্রেশন নিয়ে আমি জানি না, ইমিগ্রেশন পলিসি গুলোর অবস্থা জানি না, বাট ডেনমার্ক ইজ ভেরি গুড, নরওয়ে ইজ অলসো গুড, ফিনল্যান্ড ইজ গুড, সুইডেন ইজ গুড। আই থিঙ্ক ডেনমার্ক কোয়ালিটি অফ লাইফের দিক দিয়ে ওয়ার্ল্ডে ফার্স্ট র্যাঙ্কিং। অফ কোর্স। তো হোয়াট অ্যাবাউট জার্মান, নেদারল্যান্ড? জার্মানিতে ইদানিং খুব কেওটিক সিচুয়েশন, আই হার্ড যে তাদের ওয়েটিং সিচুয়েশন ইজ টু ব্যাড। অনেকে বিয়ে করার 5 বছরেও ওয়াইফ বা পার্টনার নিয়ে আসতে পারছে না, বা হাজবেন্ড নিয়ে আসতে পারছে না, ফ্যামিলি রিইউনাইট হচ্ছে না। সো দে আর ইন আ কেওটিক সিচুয়েশন। ওর আমি জানি না তারা কি এটা ইচ্ছা করে কমিয়ে রেখেছে কিনা যে ইমিগ্রেশন কম কম হবে। সো ডেফিনেটলি তাদের কিছু চেঞ্জ হচ্ছে ইমিগ্রেশনে, সুইডেনেও হচ্ছে। হুম। ইটস কোয়াইট এভিডেন্ট যে গত 2 বছরে সিচুয়েশনস হ্যাভ চেঞ্জড, বাট স্টিল আই উড সে এখানে রেসিজম এতটা নেই, বা এখানে তোমার, তুমি যদি টিকে থাকতে পারো, তোমার যদি ওই ফাইট, ওই হুম। হাঙ্গার মেন্টালিটিটা থাকে, দেন আই থিঙ্ক দিস ইজ গুড, গ্রেট প্লেস আচ্ছা। ফ্যামিলির জন্য। না না, গ্রেট। আমার মনে হয় যে বিদেশ মানেই বা যারা ইমিগ্রেন্ট হয়ে যায়, এটা কন্টিনিউয়াস ফাইটের মধ্যেই থাকতে হয়। এটা যাই হোক না কেন, নিজের দেশ সেটা যত খারাপই হোক, হ্যাঁ ডেফিনেটলি ওই যে কেন ছুটি লাগবে, এটা হয়তো বা যে কোশ্চেন করে এবং যে ছুটি নেয়, এর মধ্যে বিষয়টা যেটা হয় যে আমাদের মনে হয় অনেস্টি এবং ইন্টিগ্রিটির অভাব আছে বোথ এন্ড থেকে। সত্যি। জন্যই এই কোশ্চেনগুলো করা হয় এখানে, হয়তো বা আমরা যাই হোক, আমরা ওই আলোচনায় না যাই। আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল, আমি খুব দ্রুত হ্যাঁ, শেষ করবো, তোমার হয়তো বা কাজ আছে। সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ বললা, হ্যাঁ। হ্যাঁ, আমার তো মনে হয় বাংলাদেশি হিসেবে কোয়ালিটি অফ লাইফের পার্সপেক্টিভটা বা আইডিয়াটা আমাদের একটু নাই। তুমি যদি একটু নাটশেল বলতে যে কোয়ালিটি অফ লাইফ বলতে কি বোঝাচ্ছ। হ্যাঁ, তুমি এই যে তোমার অফিস ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বললে, হোয়াট এলস? হ্যাঁ, হ্যাঁ। এখানে কিন্তু সবাই এক্সপেক্ট করে যে
তুমি যদি একটা ফ্যামিলির ভিতরে, আমি বারবার ফ্যামিলি বলছি বিকজ আই এম জাস্ট গোয়িং থ্রু দ্যাট ফেজ, সিঙ্গেল হলে ইটস কোয়াইট নাইস যে হ্যাঁ তুমি তোমার লাইফ এখন ঘুম থেকে উঠলে, কখন ঘুম থেকে উঠলে ডাজেন্ট ম্যাটার, স্যাটারডে সানডে ওয়ার্ক টাইমে ওয়ার্ক, তারপরে ইটস আপ টু ইউ। হুম। বাট দেন ফ্যামিলি হলে যেটা হয় যে আ লট অফ থিং ইজ তোমার হাতে নাই, হ্যাঁ। সিচুয়েশন। সো কোয়ালিটি অফ লাইফ বলতে আমি যেটা বুঝি, তো আমি বুঝি যে কাজের পরে বা কাজের আগে, সো ফ্যামিলি ইজ ইয়োর মেইন থিং, দিস ইজ ইয়োর ফার মোস্ট প্রায়োর থিং। অ্যান্ড দেন তোমার নিজের জন্য কিছু টাইম বের করা। আমি চাইলেই কিন্তু আবারও আমি ওয়ার্কের কথা বলবো যে আমার আমার কাজ কিন্তু আমাকে আম, বছরে একটা রিক্রিয়েশনাল ছুটি দেয় বা রিক্রিয়েশনাল কাজ করার জন্য। মনে করো আমি আমি থেরাপি সেশন চাই বা আমি কোনো মেডিটেশন ক্লাসে জয়েন করতে চাই, দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল ফ্রম দ্য কোম্পানি। সো তোমার কাজের জায়গায় এটা যে কোনো কাজ হোক, ইট ডাজেন্ট মিন যেটা শুধু হোয়াইট কলার থেকে আসে, এটা ব্লু কলার থেকেও আসে। সো দেন তোমার নিজের মেন্টাল হেলথের জন্য তুমি একটু রানিং এ যাবে, কেউ তোমাকে জাজ করবে না, ওকে হোয়াট ইউ ওয়ারিং, তুমি দৌড়াতে যাচ্ছ, তুমি কেন, মেয়ে দৌড়াচ্ছে। সো জেন্ডার বায়াস, ইটস আ ভেরি জেন্ডার নিউট্রাল কান্ট্রি। সো এটা আমার বেস্ট ফেভারিট এর জন্য যে ইটস ভেরি জেন্ডার নিউট্রাল, এখানে কেউ জাজ করে না। এন্ড নিজের টাইম, আমার আমার ফ্যামিলি টাইম, এই সব কিছুর যখন আমি পারি তখন আমি পরিপূর্ণভাবে, আমার মনে হয় যে আমি ওকে, আমি মেন্টালি ইন আ পিসফুল স্টেট টু ওয়ার্ক গুড। সো ফর মি দ্যাটস কোয়ালিটি অফ লাইফ। না না, আই আন্ডারস্ট্যান্ড, টোটালি আন্ডারস্ট্যান্ড। এবং হ্যাঁ, এটা সত্যি কথা। আসলে আমরা আমাদের দেশে বা আমি তো অন্যান্য মানে বলবো যে সাউথ এশিয়ার কান্ট্রিগুলাতেও মৌলিক চাহিদা যেগুলা ধরো হচ্ছে সেগুলা তো অনেক বেশি অ্যাবসেন্স, বা যেগুলা থাকে হয়তো বা আমরা অল্প অল্প করে পাই। এবং সেখানে তো ডিগনিটি, সেফটি, সিকিউরিটি এগুলাও এক্স্যাক্টলি। অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার একটু কাঠখোট্টা কথা বাদে অন্য কথায় যাই। দেশে হ্যাঁ তো হ্যাঁ। মনে হয় গত বছর আসছিলে। হ্যাঁ আমি গত বছর দেশে এসেছি, এই মানে এই যে উইন্টারে। দেশে আসার যে এক ধরনের কি বলবো প্রবণতা না, বা এক ধরনের মনের টান, তো এরকম মানে আবার আবার কবে আসার চিন্তা আছে, বা কিভাবে তোমরা প্ল্যান করো দেশে আসার? আমি আগে তো আম, দেখো উইন্টারের ছুটিটা খুব কম হয়, সামারের ছুটিটা একটু লম্বা হয়, বাট অফকোর্স রিজন যে আমি প্রথমবার যখন বাংলাদেশে গিয়েছি 40-42 ডিগ্রির এই গরমটা আমি রিয়েলাইজ করলাম যে আমার ছেলে আসলে নিতে পারছে না। সো হুম। হি হি ওয়াজ সিক, অ্যান্ড দেন কন্টিনিউয়াস তোমার বিভিন্ন ধরনের প্রবলেম, সে ঘর থেকে বেরোবে না, মশা অ্যান্ড হাবি জাবি। আসার পরে সে বললো আমি আর দেশে যাব না, সো আই গট ভেরি স্ক্যার্ড। সে বাংলাদেশের নাম শুনলেই বলতো আমি যাব না। আচ্ছা। তো এখন আমরা ছোট ছুটি নেই বা দেন উইন্টারে ট্রাই করি যাওয়ার। বাট যাওয়ার ট্রাইটা আমি অবশ্যই করি, কারণ না হলে আমি তাকে আসলে আমাদের রুটের সাথে কানেক্ট রাখতে পারবো না। সো এবং আম, আমাদের মা বাবা যেহেতু সবাই দেশে, সো যেতেই হবে। দিতেই হ্যাঁ হবে। হ্যাঁ। এবং দেশে যাব, ওই ওই অক্সিজেনটা আসলে ডিফারেন্ট, ওই ভালো লাগাটা ডিফারেন্ট, ওই ফ্রেশ খাওয়া দাওয়াটা ডিফারেন্ট। সো আই দেশে আই আমরা প্রত্যেক বছর ট্রাই করি, নেক্সট ইয়ারে ইচ্ছা আছে আবার উইন্টারে যাওয়ার। গুড। খুব ভালো। তো তুমি তো এমন একটা শহর থেকে আসা যেখানটা হচ্ছে যে পুরোটা মানে পাহাড়, গাছপালা, একদম। চা বাগান সবকিছু মিলায়। কি আসলে সিলেটের সব থেকে বেশি মিস করো? সিলেটে আমি যদি মিস করি বলতে চাই, তাহলে আমাদের ওই যে এভরি টাইম আমরা বিকেলে গিয়ে চা খেতাম, প্রায় রিক্সা দিয়ে ঘুরে চা বাগানের নিচে কিছু টং দোকান বা এরকমই ছোট ছোট দোকান ছিল যেখানে বসে আমরা চা খেতে যেতাম, যে জিনিসটা এইখানে আমি পাই না। তো সেই রিক্সা রিক্সা রাইড যেটা এখানে চাইলেও পাওয়া যায় না, গাড়িতে হয় কিন্তু রিক্সার মতো ভালো লাগা নাই। বা যখন তখন তুমি হুটহাট করে এক জায়গায় বসে খেয়ে নিলে, সেই সেই কমফর্ট, সেই এগুলা মা বাবার সাথে ঘোরাঘুরি। এবং সিলেটের চা বাগানের ঘোরাটা হচ্ছে বেস্ট। হুম। তুমি একসাথে গ্রিনারি পাচ্ছ, ফ্রেশ এয়ার পাচ্ছ, অ্যান্ড দেন ইটস কোয়াইট অ্যান্ড পিসফুল। তো ফ্রেন্ডসদেরকে মিস হয় সিলেটেতে, যেহেতু আমার পড়াশোনা বেড়ে ওঠা সব সিলেটে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড বোথ। সো সিলেট ইজ লাইক অক্সিজেন।
একটা জায়গার নাম বলো তো যেখানে যেতে তুমি মানে, মানে ধরো সিলেটে গেলেই বা দেশে আসলেই সিলেটের ওই জায়গাটা একটু যাওয়ার চেষ্টা। এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোড, ওকে। ওকে। এয়ারপোর্ট রোড। মানে ওখানে একবার যেতেই হবে। যেতেই হবে। আর যাওয়ার পরে কি করো, মানে রাস্তার পাশের দোকানে চা খাও এরকম? হ্যাঁ, একদম বসে চা, তারপর ওই যে গরম গরম সিঙ্গারা ভাজে, আহ, আহ সিঙ্গাড়া। পেঁয়াজু ভাজে, লাইক অল আনহেলদি জাঙ্কস। অফকোর্স, সাথে একটা কাঁচামরিচ, একটু পেঁয়াজ। ও, বেস্ট। ডেঞ্জারাস। সাথে যদি একটু তেঁতুলের টক হয়। আহা হা। আই নো। এন্ড ডেফিনেটলি ফুচকাও তো খাও মনে হয়। সরি, কি? ফুচকা, ফুচকা। ফুচকা আর বলো না, ওটা দেশে গিয়ে তো খেতেই হয়। এখানে আসার পরে আমি নিজে নিজে 500 টাকা বানানোর। দিয়ে এক প্লেট ফুচকা খেয়ে না মন ভরে না পেট ভরে, কিছুই ভরে না। 500 টাকা? তো নিজেই ঘরে বানাতে হয় আর কি। 500 টাকা ফুচকা চিন্তা করা যায়? আচ্ছা আচ্ছা। তাই আরেকটা জিনিস তাহলে জিজ্ঞেস করি। দেশে আসলে ধরো হচ্ছে যে হ্যাঁ তুমি হয়তো নিজেই ওইখানে অনেক কিছু রিক্রিয়েট করো, রেপ্লিকেট করো, মানে আসলেই মাকে বলো যে মা তুমি এই খাবারটা রান্না করো, কি খাবার? আমি বাসায় আসার সাথে সাথে বলি চিকেন খাবো না, বিকজ আই এম টায়ার্ড অ্যান্ড সিক। আমার মনে হয় আমি আমার জীবনে কখনো এত চিকেন খাই না যত আমি এই দেশে আসার পরে খেয়েছি। সো এনিথিং উইদাউট মিট, হুম। মাছ, ডাল, ভাত, ভর্তা, সবজি। সো যেগুলা ফ্রেশ, যেগুলা আমরা এখানে চোখেও দেখি না। ফ্রেশ মাছ পাওয়া যায়, বাট আমরা তো যে মাছ খেয়ে বড় হয়েছি সেটা এখানে পাওয়া যায় না ফ্রেশ। আই গট ইট, আই গট ইট। আসলে আমার এরকম একটা মনে হয় যে আমার তো এখনো পর্যন্ত মনে হয় পৃথিবীর সব থেকে মজার খাবার মনে হয় আলু ভর্তা, ও, ডাল, আর হচ্ছে সত্যি। তোমার ডিম ভাজি। এটা যদিও ওই যে বলে আমাদের যারা ব্যাচেলার বা হোস্টেলে থাকে তাদের খাবার, বাট স্টিল ইট ইজ একদম ভেরি। না। হ্যাঁ। আমি কোথাও থেকে ঘুরে আসি, আমাদের ইচ্ছা সামারে ঘুরতে যাওয়া, এবং আমার প্ল্যান যে ঘুরে আসার সাথে সাথে যে ফার্স্ট থিং আই ডু ইজ আলু সিদ্ধ, ভাত, পেঁয়াজ কাঁচামরিচ, রেডি, ডিম ভাজা, ইস। আলটিমেট কমফর্ট। অথবা খিচুড়ি। ও খিচুড়ি, এক্স্যাক্টলি খিচুড়ি। সাথে একটু আচার। আচার, ওফ। শেষ শেষ। আমি জানি না আসলে আচার কিভাবে হয়। আরেকটা জিনিস, আমরা শেষের পর্যায়ে চলে আসছি প্রায়। তো বাংলাদেশে তো বিভিন্ন ঘোরার জায়গা আছে, সুইডেনেও বিভিন্ন ঘোরার জায়গা আছে। তো বাংলাদেশে যখন তুমি আসো, আদার দ্যান সিলেট, আর কোথায় ঘুরতে যেতে মন চায়? আমি মানে আসলে বাংলাদেশে খুব বেশি ঘুরতে যেতে। ঘুরতে পারি নাই, জানো। আমি কিন্তু বাংলাদেশে খুব, পুরো বাংলাদেশ আমার ঘোরা হয়নি। আমার বাকেট লিস্টে এখনো রয়ে গেছে সুন্দরবন। তো আমার খুব ইচ্ছা যে সুন্দরবনে একবার ঘুরে আসা। তো এভরি টাইম আমি চিন্তা করি, বাট কেন যেন বাসায় গিয়েই মনে হয় শুধু ঘুমাই, খাই, আবার ঘুমাই, রিজুভিনেট করি বসে। কিন্তু দ্যাটস ইন মাই বাকেট লিস্ট, আমি যেতে চাই। আর যেখানে আমরা প্রায় যাই সেটা অফকোর্স কক্সবাজার। একবার, একবার না একবার ঘুরে আসায় হয়। আমার মনে হয় সুন্দরবন খুব ভালো জায়গা। এরপর শীতে আসলে তুমি একটা কনসিডার করতে পারো সুন্দরবনে। হ্যাঁ, এটা আমার আমার বাকেট লিস্টে আছে। আচ্ছা। তো শেষের পর্যায়ে যেহেতু চলে আসছি, একদম শেষের কোশ্চেন, যে বাংলাদেশে তোমার অনেক বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, আত্মীয় স্বজন আছে। সো আমরা চেষ্টা করবো এই বিদেশের গল্পের মধ্য দিয়ে তোমার কোনো মেসেজ তাদের কাছে পৌঁছে দিতে। তো কি মেসেজ দিতে চাও, কি ধরনের কথা বলতে চাও তাদেরকে উদ্দেশ্য করে? আমি আমি একজনকে মেসেজ দিব। মেয়েটার নাম সাইহা। আচ্ছা। এবং তাকে আমি বলবো, সে যেহেতু খুব অতি দ্রুত সত্তর যেন স্টকহোমে আরেকবার আসে। আমাদের খুব ইচ্ছা আমরা একটা ছোটখাটো ইউরো ট্রিপ দিব। সে যেন অতি শীঘ্রই এই প্ল্যানটা কার্যকর করতে প্রস্তুত থাকে। আচ্ছা, আমরা চেষ্টা করব তাকে এই মেসেজটা পৌঁছে দিতে। তোমার জন্য অনেক শুভকামনা, এবং আমরা চাই থ্যাংক ইউ। তোমার আরো অনেক বেশি উত্তরোত্তর সমৃদ্ধি হোক। ভালো কিছু করো, থ্যাংক দেশের ইউ। জন্য করো, নিজের জন্য করো। তোমার সন্তান, তোমার পরিবারের অন্য সদস্যরা আরো ভালোভাবে থাকুক, এবং এই প্রত্যাশায় আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। যাওয়ার আগে দর্শক আপনাদেরকে বলি, এটি শুধুমাত্র সুচিস্মিতার গল্প নয়, এটি আমাদের সবার, যারা জীবনের একটা অধ্যায় রেখে এসেছি দেশের মাটিতে, আর নতুন অধ্যায় শুরু করছি অজানা এক ভূমিতে। শুনুন বিদেশের গল্প, যেখানে প্রতিটি গল্প এক অনন্য যাত্রা, স্বপ্নের পেছনে ছুটে চলা মানুষের অদম্য ইচ্ছের কথা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। অনেক ধন্যবাদ।